নদী কিভাবে শুধুই একটা জলধারা না থেকে আমাদের স্মৃতির, আমাদের ভালোবাসার একটা অংশ হয়ে যায়। মাইকেল মধুসূদন দত্তের অমর সনেট কপোতাক্ষ নদে আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পাই। চলুন আজ এই কবিতার গভীরে গিয়ে খুঁজে বের করি কিভাবে একটা সাধারণ নদী কবির কাছে দেশপ্রেমের প্রতীক হয়ে উঠল। শতত হে নদ তুমি পর মোর মনে। ভাবুন একবার, কি অসাধারণ একটা শুরু। প্রথম লাইনটাই যেন পুরো কবিতার মূল কথাটা বলে দিচ্ছে। শতত মানে কি? মানে সব সময়, এক মুহূর্তের জন্য বিরতি ছাড়া। কবির মনে তার ছেলেবেলার সেই কপোতাক্ষ নদ এতটাই গেঁথে আছে যে তিনি চাইলেও তাকে ভুলতে পারছেন না। স্মৃতির নদের স্রোত। হ্যাঁ, এই কবিতায় আমরা স্মৃতিকাতরতা আর দেশপ্রেমের এক কালজয়ীরূপ দেখতে পাই। আসলে প্রবাসে থাকার সময় কবির মনে জন্মভূমির জন্য যে তীব্র টান তৈরি হয়েছিল, সেটাই এই নদের স্মৃতিকে আঁকড়ে ধরে প্রকাশ পেয়েছে। তো এই কপোতাক্ষ নদ কবিতাটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া একটা সনেট। মানে এটা একটা বিশেষ ধরনের কবিতা যার একটা নির্দিষ্ট গঠন আছে। মধুসূদন দত্ত এই গঠনটা ব্যবহার করে তার মনের আবেগ আর ভাবনাগুলোকে দারুণভাবে সাজিয়েছেন। প্রথম ৮ লাইনে, যেটাকে অষ্টক বলা হয়, সেখানে তিনি নদীর জন্য তার ভালোবাসা আর আকুতির কথা বলেছেন। আর শেষের ৬ লাইনে, মানে শতকে, সে আবেগের একটা অন্যরকম পরিণতি দেখিয়েছেন। বলা যায় এই শৈল্পিক গঠন দিয়েই তিনি বাংলা সাহিত্যে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। জন্মভূমির স্নেহ ডোরে বাঁধা কবির বেড়ে ওঠার দিনগুলো। আচ্ছা, এই যে এত গভীর ভালোবাসা, এর উৎসটা কোথায়? এর শেকড়টা আসলে লুকিয়ে আছে কবির ছেলেবেলায়। চলুন একটু ফিরে দেখি তার সেই দিনগুলো। কবি জন্মেছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, একেবারে কপোতাক্ষ নদের তীরে। মানে তার জন্ম আর বেড়ে ওঠা দুটোই এই নদীর পারে। ভাবা যায় ছেলেবেলার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেটেছে এই নদীর আবহে। তাই এই নদ তো আর শুধু একটা জলের ধারা থাকে না, তাই না? এটা হয়ে ওঠে তার পুরো শৈশবের একজন সাক্ষী। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কি অসম্ভব শক্তিশালী একটা লাইন, তাই না? কবি এখানে কপোতাক্ষ নদকে তুলনা করছেন জন্মভূমির স্তনের দুধের ধারার সঙ্গে। ঠিক যেভাবে একটা শিশু তার মায়ের দুধ পান করে বেড়ে ওঠে, জীবন পায়, কবিও যেন ঠিক সেভাবেই এই নদীর জলে এর স্নেহে বড় হয়েছেন, পুষ্ট হয়েছেন। সম্পর্কটা যে কতটা গভীর আর আত্মিক, তা এই একটা লাইন থেকেই পরিষ্কার বোঝা যায়। প্রবাসে বেদনাবিধুর স্মৃতি, দূর দেশ থেকে বাড়ির জন্য আকুলতা। তো এবার গল্পের পট একদম বদলে যায়। সাগরদাড়ির সেই শান্ত নদীর তীর থেকে কবি এখন হাজার হাজার মাইল দূরে, ফ্রান্সে। আর এই বিশাল দূরত্বই জন্ম দিয়েছে কবিতার মূল কষ্টের, মূল বেদনার। ফ্রান্সের মতো একটা জায়গায় থেকেও কবির মন কিন্তু পড়ে আছে তার ছোট্ট গ্রাম সাগরদাড়িতে। শৈশব আর কৈশোরের স্মৃতিগুলো তাকে একদম পাগল করে দিচ্ছে। তার মনে হচ্ছে এত দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের সেই পরিচিত কলকল শব্দটা শুনতে পাচ্ছেন। এই যে একটা গভীর একাকিত্ব আর স্মৃতির এই তীব্র দহন, এটাই কিন্তু এই কবিতার জন্ম দিয়েছে। কবি কি বলছেন দেখুন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দোলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মানে তিনি তো দুনিয়া ঘুরেছেন, কত দেশ, কত নদী দেখেছেন। হয়তো কপোতাক্ষের চেয়েও অনেক বড়, অনেক সুন্দর নদী, কিন্তু ওই যে স্নেহের তৃষ্ণা, মনের যে টান, সেটা আর কোনো নদীর জলে মেটেনি। যে ভালোবাসা, যে আত্মার টান তিনি কপোতাক্ষের জন্য অনুভব করেন, সেটা আর কোথাও খুঁজে পাননি। এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি। নদের প্রতি কবির মিনতি, মহাদেশ ছাড়িয়ে এক কথোপকথন। কবিতার দ্বিতীয় ভাগে এসে আমরা দেখি স্মৃতিচারণাটা এখন একটা আকুল অনুরোধে বদলে যাচ্ছে। দূর ফ্রান্সে বসে কবি এখন সরাসরি কথা বলছেন তার প্রিয় নদের সাথে, তাকে একটা বিশেষ অনুরোধ করছেন। এখানে বাড়ি রূপ কর বলে একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে। মানে কি? এর মানে হল নদী যেমন তার সব জল বা বাড়ি নিয়ে সাগরের দিকে বয়ে চলে, ঠিক যেন প্রজারা তাদের রাজাকে কর বা ট্যাক্স দিতে যাচ্ছে। কবি এই চমৎকার ধারণাটার উপর ভিত্তি করেই তার অনুরোধটা সাজিয়েছেন। তাহলে কবির অনুরোধটা ঠিক কি? তিনি বলছেন, নদী তো সাগর রাজার কাছে কর দিতে যাচ্ছেই, যাওয়ার পথে সে যেন বন্ধুর মতো একটা কাজ করে দেয়, তার একটা বার্তা পৌঁছে দেয়। কি সেই বার্তা? বার্তাটা হলো তার নাম, তার ভালোবাসার কথা যেন বাংলার মানুষের কানে পৌঁছে যায়। আর ঠিক এখানেই কপোতাক্ষ নদ শুধু একটা নদী থাকে না, সে হয়ে ওঠে কবির মেসেঞ্জার, তার দূত। অমূর দেশপ্রেমের কবিতা, কেন কপোতাক্ষ নদ আজও প্রাসঙ্গিক? এখন প্রশ্ন আসতেই পারে, একটা কবিতা যা এত বছর আগে লেখা, সেটা কেন আজও আমাদের এত ভালো লাগে, মন ছুঁয়ে যায়? কারণটা খুব সহজ। এটা কবির ব্যক্তিগত অনুভূতিকে ছাড়িয়ে গিয়ে একটা চিরন্তন সত্যের কথা বলে। এই কবিতার একেবারে কেন্দ্রে আছে স্মৃতিকাতরতা।
আর সেই স্মৃতি থেকেই জন্ম নিয়েছে দেশের জন্য এক তীব্র উজ্জ্বল ভালোবাসা। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? কবি এখানে দেখিয়েছেন যে দেশের প্রতি এই টান, এই ভালোবাসা, এটা কোনো শেখানো কথা নয়, এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এটা আমাদের ভেতরেই থাকে। আর এটাই সম্ভবত এই কবিতার সবচেয়ে বড় বার্তা। নিজের মাতৃভূমির প্রতি এই যে গভীর ভালোবাসা, এটা মানুষের এক সহজাত প্রবৃত্তি। দেশের জন্য টান, নিজের মাটির জন্য মায়া, এটা আমাদের সবার রক্তে মিশে আছে। মধুসূদন দত্তের এই কষ্ট, এই আকুতিটা আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা যে কোনো প্রবাসীর মনের কথা। আর ঠিক এ কারণেই এই কবিতাটা অমর। কবির কাছে কপোতাক্ষ নদ ছিল বন্ধু, ছিল মা, ছিল বার্তাবাহক, সবকিছু। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন একটা কপোতাক্ষ থাকে না? জন্মভূমির এমন কোনো স্মৃতিচিহ্ন যা দূরত্ব বা সময় কোনো কিছুর কাছেই হার মানে না, বুকের গভীরে একদম গেঁথে থাকে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।